আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুদ্ধ পরিস্থিতির মধ্যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। মক্কার হারাম মসজিদে নববীতে ঈদের নামাজে লাখো মুসল্লির অংশগ্রহণ। ঈদ উদযাপনের শেষ মুহূর্তেও বাড়ির পথ ধরেছেন অনেকে। নির্ধারিত ভাড়াতেই সদরঘাট থেকে ছেড়েছে লঞ্চ। অনেকটা ফাঁকা বগি নিয়েই ছুটছে ট্রেন, বাসেও কমেছে চাপ। না, কোনো ঝামেলা নাই, সুন্দরভাবে যাচ্ছি। টিকিট পাইছি, গাড়ি সিরিয়ালে আছে। জনসংখ্যা কম, এখন মনে করেন অত লোক নাই, ভিড় কম। দাদু বাড়ি যাচ্ছি, আমার অনেক ভালো লাগছে। ভোগান্তি হলো, পরিবারের সাথে ঈদ করার আনন্দটাই আলাদা। ঈদের পর তীব্র হতে পারে বিদ্যুৎ জ্বালানি সংকট, আশঙ্কা বিশেষজ্ঞদের। মূল্য সমন্বয়ের পাশাপাশি সংকট সামলাতে এখনই করণীয় ঠিক করার তাগিদ। নিঃসন্দেহে ঈদের পরে হয়তো একটা সিদ্ধান্ত নিতে হতে পারে যে আমাদের তেলের দাম বাড়াতে হবে। সরকারকে, কেন্দ্রীয় ব্যাংকে এখন থেকেই খুব ঠান্ডা মাথায় সমন্বয় করতে হবে। ঈদের আগে লাগাম ছাড়া গরু আর খাসির মাংসের দাম ছেড়ে কথা বলছে না মুরগিও। হঠাৎ কদর বেড়েছে বিলাসী মাছের। বেশি এমন আবার ঈদের জন্য আরো 20-50 টাকা বাইরে গেছে। ছাগলের গোশি 1200 টাকা কিনে পড়ে, খাসি 1300 টাকা কিনে পড়ে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। স্থানীয় সময় ভোরবেলা থেকেই মক্কা মদিনায় শুরু হয় ঈদ উল ফিতরের নামাজের নানা আনুষ্ঠানিকতা। হারাম শরীফে জামাত অনুষ্ঠিত হয় সকাল 6:39। অন্যদিকে মসজিদে নববীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয় 6:40। অংশ নেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনে ঈদ উল ফিতর উদযাপিত হলেও একদিন পরে ঈদ পালন করবে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরান। তাকবীরে তাকবীরে মুখরিত আল্লাহর ঘর। সংযম, আত্মশুদ্ধির 1 মাস পর পবিত্র ঈদ উল ফিতরের সালাতে অংশ নিচ্ছেন ধর্মপ্রাণ মুসলিমরা। মক্কার স্থানীয় সময় সকাল 6:39 মসজিদুল হারামে অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের প্রথম জামাত। লাখো মুসল্লির অংশগ্রহণে এতে ইমামতি করেন শায়েখ উসামা খায়াত। খুতবা শেষে বিশ্বজুড়ে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয় মোনাজাতে। মদিনার মসজিদে নববীতে ঈদ সালাত অনুষ্ঠিত হয় 6:40। এতে ইমামতি করেন শায়েখ সালাহ আল বুদাইর। অংশ নেন লক্ষাধিক মুসল্লি। ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানী রিয়াদ সহ অন্যান্য শহরেও। এদিকে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইনেও পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। কাতারের লুসাইল মসজিদে নামাজ আদায় করেন আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ইসরায়েলি হামলার মাঝে বৈরুতে খোলা আকাশের নিচে ঈদ উল ফিতরের সালাত আদায় করেন লেবাননের মুসলিমরা। মসজিদে স্থান সংকুলন না হওয়ায় তৈরি হয় এই পরিস্থিতি। বুধবার কোথাও চাঁদ দেখা না যাওয়ায় এবার 30টি রোজাই পালন করেছেন দেশগুলোর মুসলিমরা। তবে শনিবার ঈদ পালন করবে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরান। যুদ্ধবিধ্বস্ত গাজাতেও আজ উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। ইসরায়েলের বিধিনিষেধ থাকায় ঈদ সালাত আদায় হচ্ছে না পবিত্র আল আকসা মসজিদে। এদিকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ বিশ্বের অন্যান্য দেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে শনিবার। ঈদের ছুটিতে শেষ সময়ে একদম নির্বিঘ্নে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। পরিবার, প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রেল, সড়ক, নৌপথে আজও মানুষের সমাগম দেখা গেছে। তবে তা যে গত কদিনের মতো উপচে পড়া ভিড় সেটি আর ছিল না। একই অবস্থা সড়ক পথেও। বাসের সহজলভ্যতার পাশাপাশি মহাসড়কে যানজটের ভোগান্তি কমেছে। সব মিলিয়ে শেষ দিনে স্বস্তির যাত্রায় খুশি সবাই। যানজটমুক্ত আর তুলনামূলক নিরাপদ বাহন হিসেবে দক্ষিণাঞ্চলের মানুষের ঘরে ফেরার বড় মাধ্যম লঞ্চ। তাই তো ঈদ যাত্রার শেষ দিনেও প্রিয়জনের কাছে ছুটে যেতে ভোর থেকেই মানুষের সরব উপস্থিতি সদরঘাট লঞ্চ টার্মিনালে। অনেক ভালো লাগছে যে সবার সাথে ঈদ করতে যাচ্ছি। ঈদ করতে যাচ্ছি, ঈদে অনেকদিন পর যাইতেছি বাবা মার কাছে, আর আবার শাশুড়ি নানন সবার কাছে যাইতেছি বেড়াইতে, ভালো লাগে। দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের 37টি রুটে সকাল 8টার পর থেকেই যাত্রী নিয়ে ছেড়ে যায় লঞ্চগুলো। বাড়তি ভাড়া নিয়ে নেই অভিযোগ, অনুযোগ। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাস্তা থেকে শুরু করে সম্পূর্ণ ক্লিয়ার ছিল, আসতে কোনো জ্যামজাট পোহাতে হয় নাই, এবং লঞ্চের যে ডিসিপ্লিনটা আলহামদুলিল্লাহ মানে অনেক অনেক বেটার। পরিবারের সাথে ঈদ করার আনন্দটাই আলাদা। তাই শত ভোগান্তি পেরিয়ে পরিবারের সাথে একসাথে ঈদ করতে যাব, এটা অনেক আনন্দের বিষয়। ঈদ যাত্রার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ট্রেন। জীবনের ঝুঁকি নিয়ে যেখানে চড়ে ঈদে প্রিয়জনের কাছে যায় মানুষ। তবে গেল কদিনের চিরচেনা সেই দৃশ্য অনুপস্থিত শেষ দিনের ঈদ যাত্রায়। নেই হাঁকডাক, নেই টিকিট না পাওয়া বা পেয়েও ট্রেনে চড়তে না পারার ক্ষোভ, আক্ষেপ। 30 রমজানের টিকিট অগ্রিম না দেয়ায় শুক্রবার যারা ঢাকা ছেড়েছেন তারা ঝামেলা ছাড়াই টিকিট নিয়েছেন বৃহস্পতিবার। স্বাচ্ছন্দ্য বোধে আর কি, লোক সংখ্যা কম,
জনসংখ্যা কম, এখন মনে করেন অত লোক নাই, ভিড় কম। গ্রামে যাওয়ার কথা ছিল আর কি 19 তারিখে বা 18 তারিখে, বাট তখন আর কি ওয়েবসাইটে দেওয়া ছিল যে নাকি 20 তারিখে যদি যাই তাহলে আর কি আপনার কালকে রাতেই দেয়া দিবে আর কি। আমার গতকাল যাওয়ার মতো অবস্থা ছিল না, আমার পেশেন্ট আছে ঢাকাতে। শেষ দিনে সড়কপথের অবস্থাও কিছুটা উন্নতি হয়েছে। টার্মিনালগুলোতে চিরচেনা ভোগান্তি নেই ঠিকই, কিন্তু বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল কিছুটা। মহাসড়কের কোথাও কোথাও ভুগিয়েছে যানবাহনের ধীরগতি। জামজট আছে, বাচ্চা আছে শুধু, এই কারণে বেশি একটু ঝামেলা কমলে যাবো আর কি। ভাড়া যেটা আগের ভাড়া ওইটাই নেই। 750 টাকা রংপুর, 100 টাকা বেশি নিচ্ছে। কোনো সমস্যা হয়নি, ঠিক মতো কথার সাথে কাজের সাথে মিল আছে। হ্যাঁ, টিকিট পাইছি, গাড়িও সিরিয়ালে আছে। ঈদ আনন্দের সুখস্মৃতি নিয়ে দিন 4 পরে আবারও জাদুর শহরে ফিরবে ঘরে ফেরা মানুষ, সে প্রত্যাশায় ঈদ মোবারক। মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক না হলে ঈদের পর জ্বালানি ও বিদ্যুৎ সংকট তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের পূর্বাভাস, আগামী মাসে জ্বালানি তেল, গ্যাস সবকিছুর দাম বাড়াতে হবে সরকারকে। তা না হলে বিপুল পরিমাণ ভর্তুকি দেয়া অর্থনীতির জন্য কঠিন চ্যালেঞ্জ হবে বলেও ধারণা তাদের। সংকট সামলাতে এখনই সরকারকে সম্ভাব্য করণীয় নির্ধারণের পরামর্শ দিচ্ছেন তারা। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ পর্যন্ত গড়িয়েছে জ্বালানি যুদ্ধে। একের পর এক ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আর জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও গ্যাস ও তেল ক্ষেত্রে মিসাইল নিক্ষেপ করেছে ইরান। আর যুদ্ধের শুরুর দিকেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করায় তার প্রভাব পড়েছে পুরো বিশ্বেই। এরই মধ্যে অস্থির জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার, ব্যারেল প্রতি দাম উঠেছে $120 পর্যন্ত। ফলাফল, এরই মধ্যে 39টি দেশে বেড়েছে জ্বালানি তেলের দাম। পরিস্থিতি মোকাবেলায় নানা সাশ্রয়ী উদ্যোগ নিয়েছে বিভিন্ন দেশ। নতুন সরকার, রমজান সব মিলিয়ে এখনও জ্বালানি তেলের দাম বাড়ায়নি বাংলাদেশ, কিন্তু এপ্রিলের আগে যে দাম সমন্বয় হবে তা নিশ্চিত। দাম যদি জাস্ট 50% বেড়ে যাবে, এই $12-13 বিলিয়ন, $19 বিলিয়ন চলে যাবে এই বছর। আমাদের তো ফরেন রিজার্ভ খুব শক্তিশালী অবস্থায় নাই, এই সাপ্লাই কিন্তু আরো বড় আকারে ডিসরাপশন হবে। তখন দাম তো পরের কথা, কৃচ্ছতা সাধনের পরেও যেই জায়গাগুলো আসলে বন্ধ করা যায় না ম্যান্ডেটরি, সেই জায়গার জন্য প্রপার তেল পাবো নাকি বা গ্যাস পাবো নাকি, এটা নিয়ে এখন শঙ্কা সৃষ্টি হচ্ছে। নিঃসন্দেহে ঈদের পরে হয়তো একটা সিদ্ধান্ত নিতে হতে পারে যে আমাদের তেলের দাম বাড়াতে হবে। এটার বড় কারণ হলো যে আগে যেই সরবরাহটা ছিল সেটা হয়তো আমরা পূর্বের দামে পেয়েছি, সেখান থেকে এখন আমাদের যে দামটা আছে এইটা বাড়ানোর একটা প্রক্রিয়া হয়তো আমাদের শুরু করতে হবে। আশঙ্কা আছে আরও আসছে গরমে স্বাভাবিকভাবেই বাড়বে বিদ্যুতের চাহিদা। প্রশ্ন হলো, চাহিদা অনুযায়ী উৎপাদনের জ্বালানি মিলবে তো? 10 দিন ধরে দিনে এই গুলশান বাড়িধারা এলাকাতেই 2-3 ইলেকট্রিসিটি যাচ্ছে। খুব বেশি সময়ের জন্য না, 15 মিনিট, আধা ঘন্টা। তো হয়তো এর মানে দেশের অন্যান্য জায়গায় হয়তো আরো বেশি লোডশেডিং হচ্ছে।